সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে অনেকক্ষণ আগেই। চারপাশ ছেয়ে গিয়েছে ঘন কালো অন্ধকারে। অদূর বাঁশবন থেকে ভেসে আসা ঝিঝি পোকার একঘেয়ে ডাক যেন চারপাশের থমথমে পরিবেশকে আরো নিবিড় করে তুলেছে। গ্রামের মেঠো পথ ধরে আপন মনে বিড়বিড় করতে করতে বাড়ির পথে চলছিল চন্দন। হে, আচ্ছা ভিটে ফিরতে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে। পুলি নিশ্চয়ই খুব চিন্তা করছে। তালদিঘির পাড়ে বুড়ো বটগাছটার কাছে আসতেই কোনো এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল চন্দন। তাড়াতাড়ি পা চালিয়ে সে দ্রুত স্থান ত্যাগ করতে চাইল, কিন্তু হঠাৎই তার কানে ভেসে এলো কান্নার শব্দ। আবছা আলো আধারিতে দেখল বটগাছের তলায় বসে আছে এক নারী মূর্তি। পরনে তার লাল পাড় সাদা শাড়ি। কি ব্যাপার, এই সময় একটা মেয়ে মানুষ এই গাছতলায় বসে? ব্যাপারখানা সুবিধার ঠেকছে না। যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি ব্যাপারখানা কি। ওই দৃশ্য দেখে নিজের মনে উদ্রেক হওয়া কৌতূহল নিরসন করতে না পেরে চন্দন এগিয়ে গেল গাছতলার দিকে। গাছতলার কাছাকাছি যেতেই সেই কান্নার শব্দ আরো জোরালোভাবে তার কানে এলো। ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখার দরুন চন্দন মেয়েটির মুখ দেখতে পেল না। বেশ কিছুক্ষণ নির্বাকার হয়ে দাঁড়িয়ে থাকার পর চন্দন মেয়েটির উদ্দেশ্যে বলল, এই অবেলায় নির্জন গাছতলায় বসে কাঁদছো কেন? কোনো বিপদ হয়েছে নাকি? চন্দনের কথা শুনে মেয়েটি কোনো উত্তর দিল না বটে, শুধু তার কান্নার তীব্রতা যেন আরো বাড়ল। মুখটা তো তোলো বাপু, কাদের বাড়ির বউ তুমি? একা মেয়ে ছেলে এই বটতলায় বসে কান্নাকাটি করছো। চলো চলো, তোমায় ভিটেই পৌঁছে দিই। আমি ফিরে এসেছি ঠাকুরপো, আমি আবার ফিরে এসেছি। হে কি, এই গলা! বৌঠান তুমি? কিন্তু তুমি তো অনেকদিন আগে। না না, এ হতে পারে না। না না, কিছুতেই না। ঠিক তখনই কান্নার শব্দটা থেমে গেল। এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো সেই স্থানে। এমনকি ঝিঝি পোকাগুলো যেন হঠাৎই ডাক থামিয়ে দিল। আর সাথে সাথে ঘোমটার আড়াল থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর, যা শুনে চন্দন নিজের শিরদাঁড়ায় অনুভব করল এক হিম শীতল বাতাসের স্পর্শ। কথা শেষ হতেই মেয়েটি উঠে দাঁড়িয়ে এক ঝটকায় তার মাথার ঘোমটা সরিয়ে চন্দনের দিকে তাকালো। চাঁদের ম্লান আলোয় চন্দন দেখল এক বিভৎস পাংশুটে অবয়ব। চোখের মণি দুটো উধাও, শুধু গভীর দুটো অন্ধকার গর্ত সেখানে হাঁ করে আছে। আর গলার চারধারে কালচে নীল দাগ, ঠোঁট দুটো ফ্যাকাশে আর রক্তহীন। আর সারা মুখে যেন কোনো আদিম যন্ত্রণার ছাপ স্পষ্ট। সেই ভয়ার্ত চেহারা দেখে চন্দন এক বিকট চিৎকার করে ওঠে, বাঁচাও 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 আমাকে! চন্দনের কথা শেষ হবার আগেই সেই ছায়ামূর্তি অমানসিক ক্ষিপ্রতায় এগিয়ে এসে দুহাতে গলা টিপে ধরল। বাঁচাও 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 আমাকে! ওগো, কি হলো তোমার? ও এসেছে পুলি, ও এসেছে। ও আমায় মারতে এসেছিল। ওসব কি অলক্ষণে কথা মুখে আনছো মাঝরাতে? স্বপ্ন দেখেছো বোধহয়। একটু জল খাও দেখি।
স্বপ্ন দেখেছি? হবে হয়তো, তাই হবে। হয়তো স্বপ্নই দেখেছি। ঘুমিয়ে পড়ো, কিচ্ছু হয়নি, ঘুমিয়ে পড়ো। ফুলির কথা শুনে চন্দন আশ্বস্ত হলো বটে, তবে চন্দনের দেখা সেই স্বপ্ন কি শুধুই তার অবচেতনের মনে ঘটে যাওয়া এক অভাবনীয় মানসিক অভিজ্ঞতা, নাকি এর সাথে সম্পর্ক রয়েছে কোনো অতীতের ঘটনার? সারাদিন কাজ সেরে ক্লান্ত চন্দন বাড়ির পথে পা বাড়ালো, কিন্তু কাল রাতের সেই বীভৎস স্বপ্নের স্মৃতি তার মন থেকে পুরোপুরি মুছে যায়নি। বাড়ির কাছাকাছি আসতেই এক অজানা আশঙ্কায় তার বুকটা দূর দূর করতে লাগলো। চন্দন বাড়ির উঠোনে ঢুকেই থমকে দাঁড়ালো। সে দেখল দাওয়ার এক কোণে পিঠি ঠেকিয়ে চুপচাপ বসে আছে ফুলি। তার মাথায় লম্বা ঘোমটা টানা, মুখটা অন্ধকারে ঢাকা। এই দৃশ্য দেখে চন্দনের গতকাল রাতের তার দেখা স্বপ্নের কথা মনে পড়তেই গা শিউরে উঠল তার। তবুও খানিকটা সাহস সঞ্চয় করে সে বলল, এ কি, সন্ধে হতে চললো আর তুমি এখানে এইভাবে মাথায় ঘোমটা দিয়ে বসে আছো কেন? ঘরে প্রদীপ দাওনি? তুলসী তলাটাও তো অন্ধকার। ফুলি কোনো উত্তর দিল না। সে নির্বাকার হয়ে একই স্থানে বসে রইল। প্রথমটায় সে ভাবল হয়তো ফুলি কোনো কারণে রাগ করে আছে। কি হলো, কথা বলছো না কেন? বলি, পাড়ার কারোর সাথে ঝগড়া করে এলে নাকি? এইসব আদিক্ষেতা ছাড়ো তো বাবু। যাও, হাত মুখ ধোয়ার জল দাও তো, আর উনুনটা ধরাও, বড্ড খিদে পেয়েছে। ওগো, শুনছো? বলি, তোমার হলোটা কি গো? হ্যাঁ, আজ মেজাজটা এমনিতেই বিগড়ে আছে, আর রাগিও না। হ্যাঁ, খাবার দেবে কিনা বলো দেখি। আজ আর এ বাড়িতে উনুন চলবে না। কেন? আমার ইচ্ছে নেই। ওরে আমার নবাবজাদি রে, হ্যাঁ, ঢং দেখে আর বাঁচি না। খিদে যখন পেয়েছে তখন নিজে হাতে রেঁধে বেড়ে খাও, আমাকে আর হুকুম করতে এসো না। তুই রান্না করবি না, তোর ঘাড় রান্না করবে। চন্দন রাগের মাথায় ফুলির হাত ধরে টেনে তুলতে গেল, কিন্তু হাতটা ছোঁয়া মাত্রই সে অনুভব করল সেই হাত যেন বরফের টুকরো। ঠিক তখনই ফুলি এক ঝটকায় তার ঘোমটা সরিয়ে সরাসরি চন্দনের চোখের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। কে কে তুমি? আমি ফিরে এসেছি ঠাকুরপো। কথাটা শুনে চন্দনের পিলে চমকে উঠল, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না সে দিশাহারা হয়ে পাগলের মতো চিৎকার করতে করতে বাড়ির বাইরের দিকে দৌড় দিল। পেছনে ভেসে আসতে লাগলো সেই অশরীরী প্রেতাত্মার ক্রূর হাসি। পচার মায়ের চায়ের দোকানে সন্ধ্যাকালীন চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। উপস্থিত সকলে চায়ের ভাঁড় হাতে নিয়ে যে যার মতো আড্ডায় মশগুল। এমন সময় দূর থেকে হন্তদন্ত হয়ে কাউকে ছুটে আসতে দেখে গ্রামের মোড়ল বলল, আরে চন্দন, তুই এইভাবে এই অবস্থায়? কি কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন? জল, জল, একটু জল দাও। এবার বল তো কি হয়েছে? ফুলি, ফুলি কেমন একটা করছে। কি হয়েছে ফুলি? এই তো আমার সাথে দুপুরবেলা দেখা হলো, তখন তো ঠিকই ছিল, এরই মধ্যে। সবটা খোলসা করে বল তো চন্দন। না গো, ফুলি কেমন একটা অদ্ভুত আচরণ করছে। কি যাতা বলছিস? এসব আবার হয় নাকি?
চন্দন সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করতেই উপস্থিত সকলের মুখের রং উড়ে গেল। মাগো, কি অলক্ষণে কথা! আমি একটা কথা বলি চন্দন, আর সময় নষ্ট না করে তুমি বরং এক্ষুনি ভৈরব তান্ত্রিকের কাছে যাও। ভোলা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে চন্দন। আমার মনে হয় এই সমস্যার সমাধান একমাত্র উনিই করতে পারবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আমি তো ফুলিকে দেখলাম দুপুর বেলায় কাল দিঘির পাড়ের দিকে যেতে। কানা ঘুষো শুনেছি ওখানে নাকি অপশক্তির বাস আছে। তুমি আর দেরি না করে বরং রওনা দাও চন্দন। গ্রামবাসীদের কথা মতন আর সময় অপচয় না করে চন্দন রওনা দিল ভৈরবতান্ত্রিকের ডেরার উদ্দেশ্যে। বাবা, বাবা আপনি বাঁচান আমায়, আপনি আমায় বাঁচান বাবা। কে তুই? বাবা, বাবা আমি চন্দন, চন্দন বাড়ুজ্জে। আমি পাশের গ্রামেই থাকি। তা আমার কাছে আগমনের হেতু কি? বাবা, সন্ধে থেকে আমার বউ ফুলি কেমন একটা অদ্ভুত আচরণ করছে। ওর চোখ দুটো, ওর গলার স্বর সব বদলে গেছে। ওর গা হাত পা বরফের মতো ঠান্ডা। আচ্ছা আচ্ছা, শান্ত হ। যা বুঝছি তাতে মনে হচ্ছে তোর বউয়ের উপর প্রেতাত্মায় ভর করেছে। হ্যাঁ, এখন কি হবে বাবা? আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবা। তুই যখন আমার স্মরণে এসেছিস তোর আর কোনো ভয় নেই। চল, আমি তোর সাথে তোর ভিটেই যাব। আপনি আপনি যাবেন বাবা? সেখানে না গেলে সমস্যার সমাধান করব কি করে? ভৈরবতান্ত্রিকের কথা শুনে চন্দন একরাশ অন্ধকারের মাঝেও যেন এক চিলতে আলোর ছটা খুঁজে পেল। সেই রাতেই ভৈরবতান্ত্রিককে সাথে নিয়ে চন্দন রওনা দিল নিজের ভিটের উদ্দেশ্যে। রাত তখন বেশ গভীর। চন্দন ভৈরবতান্ত্রিককে সাথে নিয়ে সদর দরজা অতিক্রম করে উঠোনে পা দিতেই একটা পৈশাচী কট্ট হাসি ভেসে এলো তাদের কানে। সেই হাসি শুনে রক্ত হিম হয়ে গেল চন্দনের। সে ভয়ার্ত কণ্ঠে বলল, ওই ওই আমার বউ ফুলি, ওই দেখুন। কি রে, তান্ত্রিকের কাছে গিয়েছিলি? কে তুই, আর কেন এসেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না তান্ত্রিক। কে কার কি করবে সেটা তো সময় বলবে। নিজের ভালো চাইলে এই মেয়েটার দেহ ছেড়ে চলে যা। যাব না, কিছুতেই যাব না, যতক্ষণ না আমি আমার মৃত্যুর বদলা নিতে পারছি। আমি এই দেহ ছেড়ে কিছুতেই যাব না। আগে বল, কে তুই, আর কেন এই মেয়েটার শরীরে প্রবেশ করেছিস? বল। আমি লক্ষ্মী, আমি এই বাড়ির বড় বউ ছিলাম। আজ থেকে 1 বছর আগে আমাকে চোর অপবাদ দিয়ে ভিটে বাড়ি ছাড়া করা হয়। শেষমেশ আমি গলায় দড়ি দিই। তা তুই এই নির্দোষ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? এর চেয়ে ঢের কষ্ট, লাঞ্ছনা গঞ্ছনা আমি পেয়েছি। আমিও তো চেয়েছিলাম অনেক দিন বাঁচতে, স্বামী ছেলে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে, কিন্তু পারলাম কই। এতদিন আমি সুযোগ খুঁজছিলাম, আজ সেই সুযোগ আমি পেয়েছি। এখনো চুপ করে থাকবে ঠাকুরপো? ঠাকুরপো? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুমি কিছু করোনি ঠাকুরপো? ভুলে গেছো সেই রাতের কথা? আমি কিছু করিনি। তাহলে তুমি নিজে থেকে কিচ্ছু বলবে না।
এবার দেখো আমি কি করি। না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কথাটা শুনে ফুলির মধ্যে বাসা বাঁধা সেই অশরীরী আত্মা পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়ল। চন্দনের কথা শেষ হওয়ার আগেই ফুলি আচমকা হিংস্র জানোয়ারের মতো গর্জন করে উঠে পাশের মাটির দেওয়ালে নিজের মাথা সজোরে ঠুকতে শুরু করল। আঘাতের তীব্রতায় ফুলির কপাল ফেটে গলগল করে রক্ত ঝরতে শুরু করল। নিজের স্ত্রীর এই করুণ অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারল না চন্দন। সে কান্নায় ভেঙে পড়ল। আর চুপ করে থাকিস না চন্দন, নিজের স্ত্রীকে বাঁচাতে চাইলে সবটা স্বীকার কর। ফুলি, ফুলি, না না, ওকে তুমি ছেড়ে দাও বউঠান। কি করেছিস তুই? বল সবটা, বল। হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুর জন্য আমি দায়ী, আমি সবকিছুর জন্য আমি দায়ী। ঠাকুরপো, ওখানে কি করছো? আর সিন্দুকটা খোলা কেন? না মানে, কিছু করিনি তো। তোমার পকেটে ওটা কি? আবার হাত সাফাই শুরু করেছো? লজ্জা করে না তোমার? বড় দাদা খেটে মরে আর তুমি ঘরে শীত কাটো। ছোট মুখে বড় কথা বলো না বউঠান। হ্যাঁ, নিজের চরকায় তেল দাও, আমার কাজ আমাকে করতে দাও। তোমার তো কাজ একটাই, ঘরের টাকা চুরি করে জুয়া খেলা। কোথায় যাচ্ছ? যাওয়ার আগে টাকাগুলো দিয়ে যাও। আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি ওগো, হয় এই চোর তোমার বাড়িতে থাকবে, না হয় আমি। ঠাকুরপুর এত বড় সাহস, সিন্দুক থেকে টাকা গয়না সরাতে গিয়েছে। এ কি শুনছি রে চন্দন? এতদিন ছোট ভাই ভেবে সব মাফ করেছি, কিন্তু তুই কিনা শেষে নিজের ঘরেই চুরি করছিস। ছি! আমি কিছু করিনি দাদা, বউঠান আমার নামে মিছে মিছে বলে তোমার কান ভাঙাচ্ছে। চুপ কর হারামজাদা, আজ থেকে তোকে এক পয়সাও দেব না। কাল থেকে লোকের খেতে কাজ করবি, তবেই অন্ন জুটবে। আর যদি একবারও শুনেছি তুই এদিক ওদিক হাত দিয়েছিস, তবে ঘাড় ধাক্কা দিয়ে ভিটে ছাড়া করব তোকে, মনে থাকে যেন। এর ফল তোমাদের পেতে হবে, এই অপমান আমি মনে রাখবো। কথাগুলো বলে রতন সেখান থেকে চলে গেলেও চন্দন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ঠিকই, কিন্তু তার দুই চোখ আগুনের মতো জ্বলতে থাকে প্রতিশোধের হিংসায়। লক্ষ্মী, টাকাটা কোথায় গেল? কালই মহাজন আসবে। কি সর্বনাশ হলো আমার। কি, টাকা খুঁজে পাচ্ছ না? এই বাড়িতে তো একজনই রয়েছে যে এই কাজ করতে পারে। চন্দন, এই চন্দন, এদিকে আয়। আমায় ডাকছিলে দাদা? আরে, তোর কি বিন্দু মাত্র লজ্জা শরম নেই? দিন কতক আগে এত অপমান করলাম টাকা চুরির জন্য, আবার তুই টাকা সরিয়েছিস? ছি চন্দন, ছি! এত আমাকে মিছে মিছে বদনাম দেবে না দাদা। তোমরা আমাকে দুবেলা দুমুঠো খেতে দাও বলে আজ এত বড় অপবাদ দিচ্ছ। এত সাধু সাজার কিছু হয়নি ঠাকুরপো।
আমি আর তোমার দাদা দুজনেই জানি যে কে এই কাজ করতে পারে। টাকা পাওয়া যাচ্ছে না মানে সেটা আমি চুরি করেছি? বাহ 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 বাহ, ঠিক আছে, আমি যখন চুরি করেছি আমার সবকিছু খুঁজে দেখো। লক্ষ্মী আর রতন দুজনেই চন্দনের ঘর খুঁজে দেখল, কিন্তু কোথাও সেই টাকা পাওয়া গেল না। কি হলো তো? এবার আমার কথা বিশ্বাস হলো তো? এই ঘরে তো আরো একজন থাকে। কই, তোমরা তো তার ঘরটা একবার খুঁজে দেখলে না? ও, তাহলে তুমি এটাই বলতে চাইছো যে আমি আমার স্বামীর টাকা চুরি করেছি? না না, আমি কি সে কথা একবারও বলেছি নাকি? আমি শুধু এইটুকুই বলতে চাইছি, ব্যাপারটা কেমন একটা একতরফা হয়ে গেল না? ঠিক আছে, তাই হোক। তোমার দাদা যেমন তোমার ঘরটাও খুঁজে দেখেছে, তেমনি আমার সমস্ত জিনিসপত্র খুঁজে দেখুক, যদি কিছু পাওয়া যায়। অগত্যা বাধ্য হয়ে রতন পুনরায় নিজের ঘরে খোঁজাখুঁজি করতে শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরেই ভাঁজ করে রাখা শাড়ির মধ্যে হারানো টাকা পাওয়া যেতেই রতন থমকে যায়। আরে ওই তো টাকা! এসব কি লক্ষ্মী? সেটা তো আমিও বুঝতে পারছি না। টাকাগুলো আমার কাপড়ের ভাঁজে কি করে এলো? এতগুলো টাকা তো তোমার কাপড়ের ভাঁজ থেকেই বেরোলো। এর পরেও তুমি বলবে যে তুমি চুরি করোনি? আমি আমি চুরি করিনি, বিশ্বাস করো। আমি চুরি করিনি, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। শেষ অবধি আমার বাপ মা মরা ছোট ভাইটাকে চোর সাজালে। ঘৃণ্য কাজটা করতে তোমার বিবেকে বাঁধলো না? আমি তোমাকে এতদিন ভয়ে কথাগুলো বলতে পারিনি দাদা। আমি চুরিগুলো করতে বাধ্য হয়েছি, বৌঠান বাধ্য করেছে আমায়। কি? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। বৌঠান আমাকে চুরি করতে বাধ্য করতো। বলতো যে তোমার দাদার অনেক টাকা পয়সা, 2 পয়সা সরালে এমন কিছুই হবে না। আর এই কথা যদি তুমি তোমার দাদাকে বলেছো, তবে তুমি আমার সাথে অসভ্যতা করেছো, এই কথা বলে তোমার দাদাকে দিয়ে তোমায় ভিটে মাটি ছাড়া করব। ছি ছি ছি, তুমি এত নিচে নামতে পারলে লক্ষ্মী? আমার ভাবতে ঘেন্না হচ্ছে। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তুমি এই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে যাও। আমি নির্দোষ। ওগো ওগো ঠাকুরপো যা বলছে সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি আমি নির্দোষ। ঠাকুরপোর কথা বিশ্বাস করো না। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তুমি এই মুহূর্তে ঘর ছেড়ে বেরিয়ে যাও। রতন রাগে, দুঃখে, অভিমানে লক্ষ্মীকে ঘর থেকে বের করে দেয়। লক্ষ্মীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর অপরাধ বোধে ছটপট করছিল রতন। আমার মোটেও ওভাবে কথা বলা উচিত হয়নি লক্ষ্মীকে। রাত হয়ে গেল, এখনো ফিরল না। বড্ড অভিমান করেছে আমার উপর। যে মেয়েটা কোনো দিন না বলে আমার কোনো জিনিসই হাতে নেয় না, সে মেয়েটা হঠাৎ করে চুরি করবে? না না, কোথাও তো একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। অনুশোচনায় তপ্ত রতন মাঝরাতে হন্তদন্ত হয়ে খুঁজতে বেরোয় তার প্রিয়তমা স্ত্রীকে। কিন্তু কালদিঘির পাড়ে পৌঁছে সে যা দেখল তাতে সে স্তব্ধ হয়ে গেল। লক্ষ্মী, তুমি কি করলে লক্ষ্মী? তুমি কি করলে? ঠিক সেই মুহূর্তে অন্ধকারের আড়াল থেকে ছায়ার মতো বেরিয়ে এলো চন্দন। তার হাতে একটা লৌহদণ্ড। তার চোখে নেই কোনো অনুশোচনা, আছে শুধু এক পৈশাচিক জিঘাংসা। চন্দন, তুই? হ্যাঁ দাদা, আমি। আজ না হয় কাল তুমি তো এমনিতেই মরতে, না হয় কদিন একটু আগেই মরলে। তাতে কি আর এমন মহাভারত অশুদ্ধ হবে? এখন বৌঠান নেই, তুমি আর একলা একলা কতদিনই সম্পত্তি ভোগ করতে, তাই না? এখনই সব সম্পত্তির ভাগ আমার, তুমি নিশ্চিন্তে স্বর্গে যেতে পারো। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমায় বলাই হয়নি। আজকের এটাও আমিই করেছিলাম। হ্যাঁ, বৌঠান তো কিছুই জানে না। আসলে বৌঠানের কাপড়ের ভাঁজে টাকাগুলো আমিই রেখেছিলাম। কোলাঙ্গার ছেলে, তোকে আমি। রতন পিছু ফেরার আগেই চন্দন সর্বশক্তি দিয়ে দাদার মাথার পেছনে আঘাত করল।
রতন একটা আর্তনাদ করে সে লুটিয়ে পড়ল মাটিতে। এরপর সে রতনের নিথর দেহটা টানতে টানতে নিয়ে গেল পাশের জঙ্গলে। সম্পত্তির লোভে নিজের মাতৃসম বৌঠানকে চোর অপবাদ দিয়ে ঘর ছাড়া ও পরে নিজের দাদাকে হত্যা করে তার সাথেই নিজের সমস্ত পাপ মাটি চাপা দিতে চেয়েছিল চন্দন। কিন্তু অদৃষ্টের ফেরে সেই অতীত আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আমি পাষণ্ড বৌঠান, আমি শয়তান। টাকার লোভে আমি নিজের দাদাকে মারলাম, তোমায় চোর সাজালাম। আমায় ক্ষমা করো বৌঠান, আমায় ক্ষমা করো। ক্ষমা? তুমি ক্ষমার অযোগ্য ঠাকুরপো। তোমার একমাত্র শাস্তি হলো মৃত্যু। শান্ত হও লক্ষ্মী, স্থির হও। তুমি যার উপর ভর করে আছো সেই ফুলি তো নির্দোষ। তুমি নিজে কোনো দোষ না করেও বিনা অপরাধে অনেক বড় শাস্তি পেয়েছ। সারা জীবন সেই যন্ত্রণায় দগ্ধ হয়েছ। আজ তুমি কি চাইবে? এই নির্দোষ মেয়েটা তোমার ক্রোধের কারণে বিনা দোষে শাস্তি পাক? আমি চাইলেই তোমাদের অনেক আগেই মেরে ফেলতে পারতাম ঠাকুরপো, সেই ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি তা করিনি। শুধু চেয়েছিলাম তুমি নিজের মুখে নিজের পাপ স্বীকার করো। আমি সম্পত্তির লোভে যে পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি দয়া করে ফুলিকে ছেড়ে দাও। লক্ষ্মী, শান্ত হও মা। ওর বিচার করার দায় ঈশ্বরের। তুমি যদি আজ ওকে মেরে ফেলো তবে তোমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না। মৃত্যুর চেয়েও বড় সাজা হলো অনুশোচনা, অপরাধের বোঝা নিয়ে বেঁচে থাকা। এটাই হবে চন্দনের সব থেকে বড় শাস্তি। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ না। লক্ষ্মীর বিদেহী আত্মা যদি তোকে ক্ষমা করে তবেই তুই। আমি কথা দিচ্ছি, কাল সকালে শাস্ত্রীয় বিধি মেনে তোমাদের দুজনের বিদেহী আত্মার শান্তির ব্যবস্থা আমি নিজে করব। বৌঠান, এই কলঙ্কিত সম্পত্তির এক খড়াও আমি নিজের কাছে রাখবো না। এই ভিটে জমি টাকা সব আমি গ্রামের দুস্থর অনাথ মানুষদের নামে লিখে দেব। কথা শেষ করে ভৈরবতান্ত্রিক মন্ত্রপ্রুত জল ছিটিয়ে দিতেই ফুলির দেহটা থরথর করে কাঁপতে লাগলো। তারপর এক বিকট চিৎকারে চারপাশ কাঁপিয়ে লক্ষ্মীর আত্মা দেহ ছেড়ে বেরিয়ে গেল। ফুলি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকালে চন্দন গ্রামের সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে তার সমস্ত ধন সম্পত্তি গ্রামের অনাথ আর দুস্থ মানুষের সেবায় দান করে দিয়ে সে নিরুদ্দেশ হয়ে গেল। কালদিঘির পাড়ে আজও সেই বটগাছটা মাথা তুলে দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। লক্ষ্মী আর রতন হয়তো পরপারে একে অপরকে ফিরে পেয়েছে।